বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক রয়েছেন যাদের CG4 নিয়ে তারা শিক্ষকতা করছেন, কিন্তু একই সাথে তারা নিপীড়ক, একই সাথে তারা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় দুর্নীতিবাজ, একই সাথে বিশ্ববিদ্যালয়ের এমনকি ধর্ষকও রয়েছেন, নারী নিপীড়ক রয়েছেন। তাহলে আসলে শিক্ষার গুণগত কাঠামোগত জায়গাটাই পরিবর্তন করার প্রয়োজন অনেক। তার মানে গোড়ায় ফল্ট রয়েছে। নৈতিকতা বিবর্জিত যদি কোনো শিক্ষা থাকে, সেই শিক্ষা আসলে জাতির জন্য কোনো আউটকাম দিতে পারে না। উনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন, এটা একটা ওনার সফলতার মানদণ্ড, কিন্তু সফলতার মানদণ্ডটা ওনাকে কি দিয়েছে? জগতের জন্য অভিশাপ দিয়েছে। সুতরাং নৈতিকতা কিংবা খোদাভীরু শিক্ষার যেই অ্যাবসেন্স কিংবা ম্যাটেরিয়ালিস্টিক এডুকেশনের যেই আধিক্য, এই আধিক্য যদি আমাদের দেশে বিদ্যমান থাকে, আমাদের যে ঔপনিবেশিকতা কিংবা ভারতীয় আধিপত্য, সব আধিপত্যের কারণে আমরা আমাদের দেশের বাংলাদেশ হিসেবে সামনে এগিয়ে যাওয়া আসলে আমাদের জন্য অনেক কঠিন হবে। এবং সম্ভাবনার জায়গাগুলো যদি আমরা এখন একটু চিন্তা করতে চাই, সম্ভাবনার জায়গায় আসে আগে এই নৈতিকতার জায়গাটা একটু আমি আমার বিশ্ববিদ্যালয়কে একটু কানেক্ট করতে চাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য বরাবরই একটা দুর্যোগপূর্ণ একটা পরিবেশ ছিল। মাদ্রাসা শিক্ষার্থীদেরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সবসময় হয়রানির শিকার হতে হয়, হয়রানির শিকার হতে হতো। তাদেরকে মাদ্রাসার আইডেন্টিটির জন্য ভাইবা বোর্ড কিংবা এর আগেও যে প্রসেসগুলো, সেগুলোর মধ্যে কোটা ফেস করা কিংবা আরও অনেক ডিফিকাল্টিস ফেস করতে হতো। এটা তো আসলে কোনোভাবেই একটা বিশ্ববিদ্যালয়ের মানদণ্ড ছিল না। এই বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত একটা শতকরা 90% বেশি মুসলিম আইডেন্টিটি ক্যারি করা একটা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ইসলামিক সাবজেক্ট নেই। এখানে আসলে মানুষ, এর আগে উল্লেখ করেছিলাম যে তারা আসলে যেই আদর্শের জন্য জীবন বিলি দিতে চায়, সেই আদর্শের কোনো যদি কম্পারেটিভ স্টাডি না থাকে, থিওলজিক্যাল স্টাডি না থাকে, এগুলো তো আসলে জাতির জন্য অনেক বড় একটা ভ্যাকুয়াম ক্রিয়েট করবে। সেই আদর্শের বিচ্যুতি ঘটার অনেক রকম সম্ভাবনা তৈরি হবে। সুতরাং এই জায়গাগুলোতে বিবেচনা করার প্রয়োজন রয়েছে আমার বিশ্ববিদ্যালয় এবং দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে, যে নৈতিক শিক্ষার ইমপ্লিমেন্টেশনগুলো কোন অ্যাঙ্গেলে কীভাবে করা প্রয়োজন, সেই জায়গাগুলো অনেক বেশি দরকার। এবং আমি সম্ভাবনার জায়গাগুলো যদি আমি একটু আমার ভিউ থেকে অ্যাড্রেস করতে চাই, যে এখানে সম্ভাবনার একটা সবচেয়ে বড় উদাহরণ আমাদের এখন এই রেভলিউশন, এই আর্লি যে রেভলিউশনের পর মানুষের সার্বিক চিন্তাধারার যে পরিবর্তন এসেছে, সেই চিন্তাধারা পরিবর্তনের এখন একটা রিফ্লেকশন জরুরি। এই রিফ্লেকশনটা শুরু হয়েছে ছাত্র সংসদ নির্বাচনগুলো দ্বারা। ছাত্র সংসদ নির্বাচনের দ্বারা শিক্ষার্থীরা এখন স্ট্রাকচারালি যেগুলোকে রাইট মনে করে, রাইটগুলো যে এখন পেতে পারছে, সেটা একটা সম্ভাবনার জায়গা। এই জায়গায় এখন শিক্ষার্থীরা যদি তাদেরকে সেই পথে এগিয়ে নিয়ে যেতে চায়, বিশ্ববিদ্যালয়গুলো থেকে যদি সেটা শুরু হয়, আমার কাছে মনে হয় দেশের যেই অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বা অন্যান্য যে হোল এডুকেশনাল সিস্টেম, সেই সিস্টেমে সেটা রিফ্লেকশনটা আসলে হতে পারে। এবং আমরা মনে করছি এখনই সেটার শুরু, যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে কাঠামোগত পরিবর্তনের পাশাপাশি নৈতিকতাটা বেশি জরুরি। এই নৈতিক শিক্ষা যদি ইমপ্লিমেন্টেশন না করা হয়, আমি যতই উপজেলা পর্যায়ে, থানা পর্যায় থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত আমি শিক্ষার কাঠামোগত পরিবর্তন না করি কেন, ওই যে CG4 শিক্ষক, ওই যে CG4 বিশ্ববিদ্যালয় শিক্ষক ঠিকই নিপীড়ক হবে, ঠিকই দর্শক হবে। সুতরাং আমাদের একই সাথে যেমন কাঠামোগত পরিবর্তন জরুরি, ঔপনিবেশিকবাদ থেকে বেরিয়ে আসা জরুরি, এবং একই সাথে নৈতিক শিক্ষার ইমপ্লিমেন্টেশন অনেক বেশি জরুরি। এবং আমরা মনে করছি এর তিনটি দ্বারা এর পরিবর্তন সম্ভব। প্রথমত শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করা, দ্বিতীয়ত নৈতিক শিক্ষার যথাযথ ইমপ্লিমেন্টেশন, এবং লাস্টলি আমার গোল ঠিক করা, আমার আদর্শিক গোল, এই বাংলাদেশের আদর্শিক গোল কি হবে শিক্ষার্থীদের, এই দেশের হোল জনশক্তিদের, যে সেকুলারিজমের দিকে হবে নাকি একটা নৈতিক মডেলের দিকে তারা আগাবে, সেটা নির্ধারণ করা জরুরি। এবং এই তিনটির যখন মিশ্রণ হবে, তখনই আমরা আসলে এই দেশে যে প্র্যাকটিক্যালি আসলে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন, সেই পরিবর্তনটা দেখতে পাবো। এবং এই দেশটা শুধুমাত্র যে রিসার্চফুল, আমাদের যে তলাবিহীন ঝুড়ির যে তকমা, সেই তলাবিহীন ঝুড়ির তকমাটা থেকে তলাটা আমরা সংযুক্ত করতে পারবো এবং সামনে এগিয়ে যাব, বিশ্বের বুকে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো ইনশাল্লাহ। নিজেদের যে আসলে স্বকীয়তা রয়েছে, নিজেদের যে এগ্রিকালচারাল বা নিজেদের যেই সম্ভাবনার জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলোকে কখনো অ্যাড্রেস করে আমরা আমাদের শিক্ষার গ্রোথ কিংবা এই দেশের প্রোগ্রেসটাকে আমরা চিন্তা ভাবনা করি না। সবসময় ওয়েস্টার্নরা আমাদেরকে যেভাবে দেখিয়ে গিয়েছে, ভারতীয়রা আমাদেরকে আধিপত্যবাদের যেই লেসনগুলো, টুলগুলো আমাদেরকে দিয়ে গেছে, সেই লেয়ার এখন আমরা চিন্তা ভাবনা করার ক্ষেত্রে আমরা এখন আবদ্ধ আছি। এখন একটা দেশের শিক্ষা ব্যবস্থার জন্য এটা অত্যন্ত জরুরি যে আমরা আসলে যখন বিজ্ঞান পড়াবো শিক্ষার্থীদেরকে বা ইতিহাস পড়াবো, আমরা আসলে কাদের ইতিহাস পড়াচ্ছি, কাদের বৈজ্ঞানিক ইনভেনশনগুলো আমরা আসলে ইন্ট্রোডিউস করাচ্ছি। সে জায়গায় দেখেন আমাদের পাশ্চাত্যের যেই ইনভেনশনগুলো রয়েছে, পাশ্চাত্যের যেই ইতিহাসগুলো রয়েছে, সেই ইতিহাসগুলোকে আমাদের সামনে মডেল হিসেবে দাঁড় করানো হয় এবং সেটা রিফ্লেকশনই হয়। কিন্তু এদেশে যে সংখ্যাগরিষ্ঠ অবস্থা দেখতে পাই না। এর কারণে কি হয়, দেখা যায় যে আসলে যে আগ্রাসন, সামগ্রিক আগ্রাসনটা আসলে আমাদের উপর ঠিকই চেপে থাকে, এবং আমরা আমাদের জাতিগত যে গ্রোথ জায়গাটা, সক্রিয়তার জায়গাটা, সেই সক্রিয়তার জায়গাটা আসলে কখনো খুঁজে পাই না। তার চেয়ে বড় কথা, এখন দেখেন আমাদের শিক্ষা, এটা যে আমরা পরিবর্তন করব, আমাদের শিক্ষা খাতে বরাদ্দটা 2%-রও কম।
এবং জিডিপিতে গবেষণায় খরচ প্রায় 0.3%, যেগুলো অন্যান্য দেশের তুলনায় অনেক কম। আমরা বলতে পারি যে আমাদের আসলে তো এখনো খাওয়ার টাকা নাই, আমরা এখনো খেতেই পারি না, আমরা শিক্ষা খাতে কী ব্যয় করবো, আমাদের তো আগে কনসার্ন আসতে পারে। কিন্তু আপনার আসলে তো আপনার ভিশনটাই নেই। আপনার যে ভিশন হবে দেশটাকে যে খাওয়ার, মানুষের যে আসলে খাদ্য চাহিদা পূরণ কিংবা মানুষের সার্বিক সামাজিক পরিস্থিতির পরিবর্তন, সেই পরিবর্তনটা যে আসলে শিক্ষার মাধ্যমে সম্ভব, সেই দৃষ্টিভঙ্গি এখনো পর্যন্ত কোনো শাসক আমাদের সেই জায়গাটা ফলো করতে পারেনি। এবার একটু আসি আমাদের সেলফ ক্রিটিসিজমের জায়গায়। সেলফ ক্রিটিসিজমের জায়গাটা হলো এত 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 সংকীর্ণতা, এত এত সীমাবদ্ধতার পরও আমাদের কিন্তু সুযোগ আছে, কিংবা সুযোগ সেটা নির্ধারণ করব। কিন্তু যে সমস্যাটা সেটা হলো আমাদের নৈতিকতার ঘাটতি। আমরা দেখেন আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা যারা শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ বিদ্যাপীঠ, সে বিদ্যাপীঠে যারা অধ্যয়ন করি তাদের মানসিকতাগুলো দেখেন। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক রয়েছেন যাদের CG4 নিয়ে তারা শিক্ষকতা করছেন, কিন্তু একই সাথে তারা নিপীড়ক, একই সাথে তারা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় দুর্নীতিবাজ, একই সাথে বিশ্ববিদ্যালয়ের এমনকি ধর্ষকও রয়েছেন, নারী নিপীড়ক রয়েছেন। তাহলে আসলে শিক্ষার গুণগত কাঠামোগত জায়গাটাই পরিবর্তন করার প্রয়োজন অনেক। তার মানে গোড়ায় ফল্ট রয়েছে। নৈতিকতা বিবর্জিত যদি কোনো শিক্ষা থাকে, সেই শিক্ষা আসলে জাতির জন্য কোনো আউটকাম দিতে পারে না। উনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন, এটা একটা ওনার সফলতার মানদণ্ড, কিন্তু সফলতার মানদণ্ডটা ওনাকে কী দিয়েছে? জগতের জন্য অভিশাপ দিয়েছে। সুতরাং নৈতিকতা কিংবা খোদাভীরু শিক্ষার যেই অ্যাবসেন্স কিংবা ম্যাটেরিয়ালিস্টিক এডুকেশনের যেই আধিক্য, এই আধিক্য যদি আমাদের দেশে বিদ্যমান থাকে, আমাদের যে ঔপনিবেশিকতা কিংবা ভারতীয় আধিপত্য, সব আধিপত্যের কারণে আমরা আমাদের দেশের বাংলাদেশ হিসেবে সামনে এগিয়ে যাওয়া আসলে আমাদের জন্য অনেক কঠিন হবে। এবং সম্ভাবনার জায়গাগুলো যদি আমরা এখন একটু চিন্তা করতে চাই, সম্ভাবনার জায়গায় আসে আগে এই নৈতিকতার জায়গাটা একটু আমি আমার বিশ্ববিদ্যালয়কে একটু কানেক্ট করতে চাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য বরাবরই একটা দুর্যোগপূর্ণ একটা পরিবেশ ছিল। যে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সবসময় হয়রানির শিকার হতে হয়, হয়রানির শিকার হতে হতো। তাদেরকে মাদ্রাসার আইডেন্টিটির জন্য ভাইবা বোর্ড কিংবা এর আগেও যে প্রসেসগুলো, সেগুলোর মধ্যে কোটা ফেস করা কিংবা আরও অনেক ডিফিকাল্টিস ফেস করতে হতো। এটা তো আসলে কোনোভাবেই একটা বিশ্ববিদ্যালয়ের মানদণ্ড ছিল না। এই বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত একটা শতকরা 90% বেশি মুসলিম আইডেন্টিটি ক্যারি করা একটা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ইসলামিক সাবজেক্ট নেই। এখানে আসলে মানুষ, এর আগে উল্লেখ করেছিলাম যে তারা আসলে যেই আদর্শের জন্য জীবন বিলি দিতে চায়, সেই আদর্শের কোনো যদি কম্পারেটিভ স্টাডি না থাকে, থিওলজিক্যাল স্টাডি না থাকে, এগুলো তো আসলে জাতির জন্য অনেক বড় একটা ভ্যাকুয়াম ক্রিয়েট করবে। সেই আদর্শের বিচ্যুতি ঘটার অনেক রকম সম্ভাবনা তৈরি হবে। সুতরাং এই জায়গাগুলোতে বিবেচনা করার প্রয়োজন রয়েছে আমার বিশ্ববিদ্যালয় এবং দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে, যে নৈতিক শিক্ষার ইমপ্লিমেন্টেশনগুলো কোন অ্যাঙ্গেলে কীভাবে করা প্রয়োজন, সেই জায়গাগুলো অনেক বেশি দরকার। এবং আমি সম্ভাবনার জায়গাগুলো যদি আমি একটু আমার ভিউ থেকে অ্যাড্রেস করতে চাই, যে এখানে সম্ভাবনার একটা সবচেয়ে বড় উদাহরণ আমাদের এখন এই রেভলিউশন, এই আর্লি যে রেভলিউশনের পর মানুষের সার্বিক চিন্তাধারার যে পরিবর্তন এসেছে, সেই চিন্তাধারা পরিবর্তনের এখন একটা রিফ্লেকশন জরুরি। এই রিফ্লেকশনটা শুরু হয়েছে ছাত্র সংসদ নির্বাচনগুলো দ্বারা। ছাত্র সংসদ নির্বাচনের দ্বারা শিক্ষার্থীরা এখন স্ট্রাকচারালি যেগুলোকে রাইট মনে করে, রাইটগুলো যে এখন পেতে পারছে, সেটা একটা সম্ভাবনার জায়গা। এই জায়গায় এখন শিক্ষার্থীরা যদি তাদেরকে সেই পথে এগিয়ে নিয়ে যেতে চায়, বিশ্ববিদ্যালয়গুলো থেকে যদি সেটা শুরু হয়, আমার কাছে মনে হয় দেশের যে অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বা অন্যান্য যে হোল এডুকেশনাল সিস্টেম, সেই সিস্টেমে সেটা রিফ্লেকশনটা আসলে হতে পারে। এবং আমরা মনে করছি এখনই সেটার শুরু, যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে কাঠামোগত পরিবর্তনের পাশাপাশি নৈতিকতাটা বেশি জরুরি। এই নৈতিক শিক্ষা যদি ইমপ্লিমেন্টেশন না করা হয়, আমি যতই উপজেলা পর্যায়ে, থানা পর্যায় থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত আমি শিক্ষার কাঠামোগত পরিবর্তন না করি কেন, ওই যে CG4 শিক্ষক, ওই যে CG4 বিশ্ববিদ্যালয় শিক্ষক ঠিকই নিপীড়ক হবে, ঠিকই দর্শক হবে। সুতরাং আমাদের একই সাথে যেমন কাঠামোগত পরিবর্তন জরুরি, ঔপনিবেশিকবাদ থেকে বেরিয়ে আসা জরুরি, এবং একই সাথে নৈতিক শিক্ষার ইমপ্লিমেন্টেশন অনেক বেশি জরুরি। এবং আমরা মনে করছি এর তিনটি দ্বারা এর পরিবর্তন সম্ভব। প্রথমত শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করা, দ্বিতীয়ত নৈতিক শিক্ষার যথাযথ ইমপ্লিমেন্টেশন, এবং লাস্টলি আমার গোল ঠিক করা, আমার আদর্শিক গোল, এই বাংলাদেশের আদর্শিক গোল কি হবে শিক্ষার্থীদের, এই দেশের হোল জনশক্তিদের, যে সেকুলারিজমের দিকে হবে নাকি একটা নৈতিক মডেলের দিকে তারা আগাবে, সেটা নির্ধারণ করা জরুরি। এবং এই তিনটির যখন মিশ্রণ হবে, তখনই আমরা আসলে এই দেশে যে প্র্যাকটিক্যালি আসলে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন, সেই পরিবর্তনটা দেখতে পাবো। এবং এই দেশটা শুধুমাত্র যে রিসার্চফুল, আমাদের যে তলাবিহীন ঝুড়ির যে তকমা, সেই তলাবিহীন ঝুড়ির তকমাটা থেকে আমরা তলাটা সংযুক্ত করতে পারবো এবং সামনে এগিয়ে যাব, বিশ্বের বুকে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো ইনশাল্লাহ। নিজেদের যে আসলে স্বকীয়তা রয়েছে, নিজেদের যে এগ্রিকালচারাল বা নিজেদের যেই সম্ভাবনার জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলোকে কখনো অ্যাড্রেস করে আমরা আমাদের শিক্ষার
গ্রোথ কিংবা এই দেশের প্রোগ্রেসটাকে আমরা চিন্তা ভাবনা করি না। সবসময় ওয়েস্টার্নরা আমাদেরকে যেভাবে দেখিয়ে গিয়েছে, ভারতীয়রা আমাদেরকে আধিপত্যবাদের যেই লেসনগুলো টুলগুলো আমাদেরকে দিয়ে গেছে, সেই লেয়ার এখন আমরা চিন্তা ভাবনা করার ক্ষেত্রে আমরা এখন আবদ্ধ আছি। এখন একটা দেশের শিক্ষা ব্যবস্থার জন্য এটা অত্যন্ত জরুরি যে আমরা আসলে যখন বিজ্ঞান পড়াবো শিক্ষার্থীদেরকে বা ইতিহাস পড়াবো, আমরা আসলে কাদের ইতিহাস পড়াচ্ছি, কাদের বৈজ্ঞানিক ইনভেনশনগুলো আমরা আসলে ইন্ট্রোডিউস করাচ্ছি। সে জায়গায় দেখেন আমাদের পাশ্চাত্যের যে ইনভেনশনগুলো রয়েছে, পাশ্চাত্যের যে ইতিহাসগুলো রয়েছে, সেই ইতিহাসগুলোকে আমাদের সামনে মডেল হিসেবে দাঁড় করানো হয় এবং সেটা রিফ্লেকশনই হয়। কিন্তু এদেশে যে সংখ্যাগরিষ্ঠ অবস্থা দেখতে পাই না। এর কারণে কি হয়, দেখা যায় যে আসলে যে আগ্রাসন, সামগ্রিক আগ্রাসনটা আসলে আমাদের উপর ঠিকই চেপে থাকে এবং আমরা আমাদের জাতিগত যে গ্রোথ জায়গাটা, সক্রিয়তার জায়গাটা, সেই সক্রিয়তার জায়গাটা আসলে কখনো খুঁজে পাই না। তার চেয়ে বড় কথা, এখন দেখেন আমাদের শিক্ষা, এটা যে আমরা পরিবর্তন করব, আমাদের শিক্ষা খাতে বরাদ্দটা 2%-ও কম এবং জিডিপিতে গবেষণায় খরচ প্রায় 0.3%, যেগুলো অন্যান্য দেশের তুলনায় অনেক কম। আমরা বলতে পারি যে আমাদের আসলে তো এখনো খাওয়ার টাকা নাই, আমরা এখনো খেতেই পারি না, আমরা শিক্ষা খাতে কী ব্যয় করবো, আমাদের তো আগে কনসার্ন আসতে পারে। কিন্তু আপনার আসলে তো আপনার ভিশনটাই নেই। আপনার যে ভিশন হবে দেশটাকে যে খাওয়ার, মানুষের যে আসলে খাদ্য চাহিদা পূরণ কিংবা মানুষের সার্বিক সামাজিক পরিস্থিতির পরিবর্তন, সেই পরিবর্তনটা যে আসলে শিক্ষার মাধ্যমে সম্ভব, সেই দৃষ্টিভঙ্গি এখনো পর্যন্ত কোনো শাসক আমাদের সেই জায়গাটা ফলো করতে পারেনি। এবার একটু আসি আমাদের সেলফ ক্রিটিসিজমের জায়গায়। সেলফ ক্রিটিসিজমের জায়গাটা হলো এত 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 সংকীর্ণতা, এত এত সীমাবদ্ধতার পরও আমাদের কিন্তু সুযোগ আছে কিংবা সুযোগ